ওসমান হাদিকে পাঠানো হলো সিঙ্গাপুর। চিকিৎসার যাবতীয় খরচ দেবে সরকার। শুটিংয়ে অংশ নেয়া দুজন এখনো অধরা। সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে নিশ্চিত নয় বিজিবি। হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, ভোটের সময় দু একটি খুন হতেই পারে মন্তব্য সিইসির। বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াতের, ব্যাখ্যা চাইলেন আমির। হাদির ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ হাসনাতের। শত কোটি টাকার বিনিময়ে গ্যাস মজুতের গোপন তথ্য বিদেশে পাচার। পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। অবৈধ সংযোগ সহ দুর্নীতির নানা অভিযোগ। এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হলো প্রাঙ্গণ। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলো শরীফ ওসমান হাদিকে। দুপুর 1:55 তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে হাদির চিকিৎসায় সিঙ্গাপুর কনস্যুলেটকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। আর সরকারের পক্ষ থেকে চিকিৎসার ব্যয়ভার বহনের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সোমবার বেলা 1:15 এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার লক্ষ্যে সিঙ্গাপুরে নেয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স। এর আগে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গালফস্ট্রিম G100 সিরিজের প্রাইভেট জেটটি বেলা 11:22 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানযাত্রার উপযুক্ত জেনেই ওসমান হাদিকে নেয়ার সরকারি সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার। এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। আমরা আশা করব যে সবাই আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি সাহায্য করেন অবশ্যই হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসতে পারবে। এদিকে ওসমান হাদির চিকিৎসার ব্যয়ভার অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে, কালকে যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সার কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যা হোক এটা ম্যানেজ করে। লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসেব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। শুক্রবার গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে ভর্তি করার পর সেখান থেকে তাকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে তার বিদেশ যাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। হাদিকে গুলির 72 ঘন্টা পার হলেও এখনও অধরা শুটিং মিশনে অংশ নেয়া দুজন। তবে সহায়তার অভিযোগে ধরা পড়েছে 8 জন। এদের মধ্যে 4 জনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মামলাটি থানা পুলিশ থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মূল অভিযুক্তরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কিনা তা পুরোপুরি নিশ্চিত নয় বিজিবি। 12 ডিসেম্বর দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোড হয়ে রিকশায় যাচ্ছিলেন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। হঠাৎ তাকে গুলি করে পালিয়ে যায় 2 মোটরসাইকেল আরোহী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে 2 হামলাকারীর পরিচয় নিশ্চিত হয় আইন শৃঙ্খলা বাহিনী। শুটার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখের সম্ভাব্য অবস্থান খুঁজে বের করতে ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও শেরপুরের সীমান্তে একের পর এক অভিযান করে পুলিশ ও র্যাব। মূল অভিযুক্তরা এখনও অধরা হলেও ধরা পড়েছে হামলায় ব্যবহৃত বাইক মালিক হান্নান, প্রধান আসামি ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও প্রেমিকা মারিয়া। সীমান্তে পারাপারে জড়িত অভিযোগে আটক করা হয়েছে সঞ্জয় চিচিম ও সিবিরন্দিও নামের 2 জনকে। এছাড়াও রোববার রাতে আটক হয়েছেন 2 সিএনজি চালকও। শেরপুরের নলিতাবাড়ি থেকে 2 জনকে আটক করেছি। তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে, তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখছি। অন্যান্য যে আসামি বা যাদের আমরা ইতিমধ্যে শনাক্ত করতে সক্ষম হয়েছি তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। হামলার 2 দিন পর পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ। আটককৃতদের মধ্যে 4 জনকে সোমবার গ্রেফতার দেখিয়েছে পুলিশ। হামলার প্রেক্ষিতে গতকাল পল্টন থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বাদী হয়ে মামলাটি রুজু করেন। ইতিমধ্যে এই মামলার সন্দিগ্ধ হিসেবে র্যাব কর্তৃক 4 জন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ সীমান্ত দিয়ে শুটার ফয়সাল ও আলমগীরের ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলেও বিজিবি বলছে কড়া নিরাপত্তার মধ্যে সীমান্তে পার হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। আদৌ পাচার হয়েছে কিনা এটা কেউ নিশ্চিত করতে পারছে না, বা যারা জড়িত থাকতে পারে বা যে বহন করতে পারে এরকম লোকদেরকে আটকের জন্য পুলিশের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়। অপারেশন পরিচালনা করার জন্য পুলিশকে বিভিন্ন সোর্সের তথ্য দিয়ে আমরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করি, যাতে তারা যাদেরকে সন্দেহ মনে করছে বা সন্দেহভাজন হিসেবে যাকে দেখছে তাকে যেন গ্রেফতার করা যায়। তবে মানব পাচারে সহায়তাকারী ফিলিপ নামের একজনকে খুঁজছে বিজিবি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। ভোটের সময় দু একটি খুন হতেই পারে এমন মন্তব্য করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। বললেন, পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে ইয়ুথ ভোটার ফেস্টিভ্যাল একথা বলেন সিএসি। তফসিল ঘোষণার পরদিনই ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে টার্গেট করে গুলি এবং একাধিক জেলা নির্বাচন অফিসে আগুন দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে ভোটের অতীতের যে টেনে এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার। বললেন, ভোটের আগে এমন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। আগে কি আহসানুল্লাহ মাস্টার টিভির আসার খুন হন নাই? ইলেকশনে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সোমবার রাজধানীর গুলশানে আইএফইসি আয়োজিত অ্যাওয়ার্ড সেরিমনি অব দ্য ইউথ ভোটার ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিসি। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি, সঠিক সময়ে নিয়ম মেনেই হবে ভোট। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ অ্যাহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে আপনারা সবাই মিলে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। যারা প্রথমবারের মতো ভোট দিবেন তাদের জন্য আয়োজন করা হয় মক ভোটিং এর। তরুণরা বললেন, ২০২৪ সালের ৫ আগস্ট যে আশা নিয়ে মাঠে নেমেছিলেন তার ৫০% পূরণ হয়নি। ভোট নিয়ে অতীতের শঙ্কার কথাই ছিল তাদের মুখে। অপ্রিয় জিনিসগুলো বন্ধ হয়েছে, টাকা পাচার সহ আরো কিছু বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সে সবকিছু এক প্রকার ধামাচাপা পড়ে গেছে। সিস্টেমের চেঞ্জ আসলে হয় নাই। আগে কিছুটা সেফ বের হতে পারতাম, এখন সেরকম সন্ধ্যা হলেই বাসা থেকে ফোন আসে। এতটুকু নিশ্চয়তা দিতে পারছি না যে আমার প্রপার যে সিকিউরিটি সেটা আমি এখনো পাচ্ছি কি না। এবার আমাদের তরুণ ভোটার অনেক, আর ভোটারদের মাঝে ভোট নিয়ে অনেকটা কনসার্ন আছে। এবার ইন্টারনাল যে প্রবলেমসগুলো, এগুলোর কারণে দেখা যাচ্ছে আমরা আমাদের লক্ষ্য থেকে বিভক্ত হয়ে আমাদের নিজ নিজ স্বার্থান্বেষণের জন্য আমরা নিজেদের লেগে পড়েছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন তারা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। হাদির উপর হামলার ঘটনায় সিএসির বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত। প্রধান নির্বাচন কমিশনারের কাছে বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। কোন অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে এবার সামনে এগিয়ে যাবার সুযোগ এসেছে। গোটা দেশবাসী যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে, সবাই দারুণভাবে ব্যথিত। তারা সকলের সমবেদনা জ্ঞাপন করছে। এমনি প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে বর্তমানে কার্যত বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে, সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তারপরে সরকার নড়ে চড়ে বসবে, আমরা এটাও চাই না। আমাদের ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। জনগণের ভাগ্যকে কুলে নিয়ে, বুকে নিয়ে আমরা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই। এদিকে হাদিকে নিয়ে সিসি বক্তব্য প্রত্যাহার না করলে তার পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু নেতারা। ৩ দাবিতে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখে তার পদত্যাগও চান ভিপি সাদিক কায়েম। একই দাবিতে ৩ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন জাতীয় ছাত্র শক্তি নেতাকর্মীরা।
ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে ডাকসু নেতাদের মিছিলে ৩ দফা বাধা দেয় পুলিশ। শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেশ কিছুক্ষণ পর সচিবালয়ে প্রবেশ করেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে তার এবং আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। এ সময় হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন বলে দেওয়া সিইসির মন্তব্য প্রত্যাহারের দাবি জানান ডাকসু ভিপি। এই 3 দফা দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই ধরনের মন্তব্য এই নৃশংস হামলার পর আপনি কিভাবে করতে পারেন? অনতিবিলম্বে আপনার এই মন্তব্য আপনি প্রত্যাহার করেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ডাকসুর নেতাদের দাবি যৌক্তিক, দ্রুত ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। আর প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু আপনাদের সামনে বলছি যে আমরা এখানে গতকালকে মিটিং এর পরে বলেছি যে এইগুলি আমাদের আরো বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের ব্যর্থতা ও দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 3 দাবিতে সোমবার দুপুর 12টার পর শাহবাগ মোড়ে অবস্থান করে জাতীয় ছাত্রশক্তি। 3 ঘন্টা পর সড়ক ছেড়ে যান তারা। অভ্যুত্থান পরবর্তী সময়ে যতগুলা ঘটনা ঘটেছে সবগুলা ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। যারা এই খুনের সাথে জড়িত তাদের যেমন ন্যায় বিচার করে ছাড়বো, পাশাপাশি এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। যেই নির্বাচন কমিশনার মনে করে 2-1টা মানুষ মরতেই পারে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন কমিশনারকে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। এবং একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ব্যর্থতার দায়ে দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনটি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, ভারত তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। এ সময় সার্জিস আলম বলেন, শকুনেরা স্বাধীনতার সার্বভৌমত্ব খামচে ধরার চেষ্টা করছে। ভারতীয় হাইকমিশন এদেশের মানুষের চাওয়া পাওয়া তুলে ধরতে না পারলে বাংলাদেশে তাদের বিল্ডিং থাকার অধিকার নেই। সমাবেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক দলকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বক্তারা। নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে সেটির অপেক্ষায় থাকবে। এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যে লাইন ধরে ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্য যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। গণতন্ত্র উত্তরণ বাধাগ্রস্ত করতে বহুমাত্রিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরে যদি আমরা নিষ্ক্রিয় হয়ে যাই তাহলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না। 24-এর এই ছাত্র গণ অভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আমাদের বিজয় হয়েছে, এখানে আমরা সবাই যদি নিষ্ক্রিয় হয়ে যাই তাহলে আমাদের গণতন্ত্রকে সুসংহত করা যাবে না, সুদৃঢ় করা যাবে না, প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না, সাংবিধানিক করা যাবে না।
আজকে বাংলাদেশের এই গণতন্ত্রের বিরুদ্ধে যে সমস্ত আমরা ষড়যন্ত্র দেখছি, সেই ষড়যন্ত্রের মধ্যে বহুবিধ ঢালপালা গজিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করা, আমাদের অর্জনকে, ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে যেন ভুয়া হিসাবে গণ্য করা যায়, সেরকম কাহিনী রচনা চলছে। নির্বাচন আয়োজনে ইসির চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে চাহিদাপত্র দেয়া হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে সাউথ কোরিয়া থেকে এলএনজি আমদানি ও ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর অন্য এসে আছে, ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। তো ইলেকশনের দিন, গণভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে, ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই। ওরা দেবে, তখন আমরা যাচাই না আমরা যত সুন্দর দেবো। আমার কাছে যখন আসবে আমি বুঝতে পারবো রেজিস্ট্রেশনের জন্য দিলে আমরা তাড়াতাড়ি প্রসেস করবো। এখন আসে নাই বোধহয় প্রপোজালটা আরো বাড়াবে। দেশে এখন স্বৈরাচারীর শাসন থেকে গণতন্ত্রের দিকে যাত্রা করছে, যা নির্বাচনের মাধ্যমে সম্পন্ন হবে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর সার্কিট হাউসে তথ্য ভবনে আয়োজিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এছাড়াও গণতন্ত্রের যাত্রাকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম গণমাধ্যম, তাই রাষ্ট্রকে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা। একই সঙ্গে সাংবাদিকদেরও নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দুস্থ সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দেন সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ এমন একটা সময়ে এখন আছে, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রের পথে উত্তরণ। একটা নির্বাচন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিত্তি রচনা করে দিতে পারে। গণতন্ত্রের যাত্রাটাকে শক্তিশালী করার একটা বড় মাধ্যম হচ্ছে গণমাধ্যম। সেজন্য গণমাধ্যমকে যেমন সুরক্ষিত রাখতে হবে, একই সাথে গণমাধ্যমকেও এই ট্রানজিশনের সময়ে শুধু অধিকারের কথা না বলে কর্তব্যের কথাও বলতে হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা সেই দিনগুলো ভুলে যাইনি, এত দ্রুত ভুলতে পারি না আমরা। আমাদের বারবার মনে রাখতে হবে 1971 সালের কথা, আমাদের অস্তিত্বের কথা, আমাদের নতুন ভূখণ্ডের কথা। আমাদের দলের প্রতিষ্ঠাতা ঘোষক শহীদ জিয়াউর রহমান সাহেব আমাদের সেদিন যেমন স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডের স্বপ্ন দেখেছিলেন, ঠিক তেমনি ভাবেই তিনি 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসার পরে বাংলাদেশকে গড়ে তুলবার জন্য, বাংলাদেশকে একটা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য, এক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি নতুন ভাবে কাজ শুরু করেছিলেন এবং স্বপ্ন দেখিয়েছিলেন, শুধু নয় তাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। বন্ধুগণ, আমি বারবার এই কথাটা বলি যে বাংলাদেশের যা কিছু সুন্দর, যা কিছু ভালো অর্জন, সব এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, ম্যাডাম খালেদা জিয়ার হাত ধরে, আর আমাদের বিএনপির হাত ধরে। আর এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি আমরা আমাদের নেতা তারেক রহমানের পথ দেখানোর মধ্যে দিয়ে। বন্ধুগণ, সেই দলটি, যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, এই আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব, নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে। বন্ধুগণ, এটা আমাদের বুঝতে হবে। আজকে বিভিন্ন রকম ধোঁয়া তুলে মিথ্যা কথা বলে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে আজকে আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, আমাদের ছাত্র, আমাদের সন্তান
হাদির উপরে আক্রমণ হয়েছে। আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা সাথে সাথে সারা দেশে বিক্ষোভ করেছি এবং অবিলম্বে তাদের হত্যাকারীদের খুঁজে বের করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি। হত্যাকারীকে চিহ্নিত করা হয়েছে, আক্রমণকারীকে চিহ্নিত করা হয়েছে, হত্যার চেষ্টা যে করেছিল চিহ্নিত করা হয়েছে এবং দেখা গেছে যে সে হচ্ছে আওয়ামী লীগের একজন খুনি, আওয়ামী লীগের একজন সন্ত্রাসী। আজকে কেন স্লোগান দিতে দেয় তারা যে বিএনপিকে জবাব দিতে হবে? কি কারণে? উদ্দেশ্য একটাই যে বিএনপিকে তারা একটা হীন উদ্দেশ্যে চিহ্নিত করতে চায়। বন্ধুগণ, বিএনপি মহাসচিবের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘ সময়ের প্রবাস জীবন শেষে তার এই প্রত্যাবর্তনকে অনেকে দেখছেন গণতন্ত্রের সুবাতাস হিসেবে। রাজনৈতিক দীর্ঘ অপেক্ষার অবসানও মনে করছেন কেউ কেউ। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন। নানা প্রশ্ন আর রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 যুগের দীর্ঘ প্রবাস জীবন শেষে তার প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, বরং রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রের সংকট হয়েছিল, বাংলাদেশের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ব্যবস্থা হবে, সব সমস্যার সমাধান হবে, এবং নতুন রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। এই যে একটা প্রত্যাবর্তন হবে তারা কোনো যাওয়ার ক্ষেত্রে, এই যে একটা ট্রানজিশন হবে, এটা আমাদের দেশের নিঃসন্দেহে একটা বিরাট অগ্রগতি। ওনার যে প্রত্যাবর্তন হবে দেশের মানুষের, বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্রের বিকাশ এবং একটা আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে উঠে দাঁড়াবে। যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে তারেক রহমানের দীর্ঘদিনের সম্পর্ক, রাজনৈতিক কর্মকাণ্ডে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ, সব মিলিয়ে এই বিদায় প্রবাসীদের জন্য আবেগঘন বলেও মনে করছেন অনেকে। ওনার সাথে একটা আমাদের মিল মহব্বত হয়ে গিয়েছিল প্রবাসীদের, তো অবশ্যই আমরা প্রবাসীরা ওনাকে মিস করব। উনি দেশে যাবেন, দেশের এই দুর্দিনে উনি দেশের হাল ধরবেন, দেশের মানুষের জন্য, দেশের জন্য উনি যা করণীয় তিনি তাই করবেন। স্থানীয় বিএনপির দাবি, জাতীয় নির্বাচনে মাঠে থেকেই দলকে নেতৃত্ব দেওয়ার সংকল্প নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। 1-2 বছর নয়, টানা 1.5 যুগের প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একদিকে যুক্তরাজ্য প্রবাসীদের সাথে বিচ্ছেদের আবেগ, অন্যদিকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রায় তার এই প্রত্যাবর্তন নতুন এক ইতিহাসের সূচনা করতে যাচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যে অভিযোগে শেখ হাসিনার মৃত্যু কারাদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল, সেই অভিযোগে তার মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও সাজা বাড়ানোর আবেদন করা হয়েছে। প্রসিকিউশন বলছে, সব অভিযোগে তাদের মৃত্যুদণ্ডই একমাত্র প্রাপ্য। নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 2024 সালের 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেওয়ার মনোবাসনার কথাও জানান তৎকালীন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সেই উস্কানিমূলক বক্তব্যের পর 16 জুলাই রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় গত 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এই অভিযোগে তার স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামালকেও দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। অন্য অভিযোগে শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড হলেও এই অভিযোগে ফাঁসি না হওয়ায় সন্তুষ্ট হতে পারেননি প্রসিকিউশন। সোমবার শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে প্রসিকিউশন। জানায়, তারা যে অপরাধ করেছে তার জন্য সব অভিযোগেই মৃত্যুদণ্ডই একমাত্র প্রাপ্য। তাদের নির্দেশে এই যে সারা দেশে 1400-এর অধিক শহীদ হয়েছেন, 25,000-এর অধিক আহত হয়েছেন, তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার। সেটি যেহেতু ট্রাইব্যুনাল দেননি, এই সকল গ্রাউন্ড উল্লেখ করে আমরা আপিল বিভাগে
তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করেছি। আপিলের 60 দিনের মধ্যে নিষ্পত্তি করার বিধান থাকলেও তার আগেই নিষ্পত্তি হওয়ার আশা প্রসিকিউশনের। এদিকে আওয়ামী লীগের আমলে গুম হয়ে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানায় ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর। আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে 60 দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি করতে হবে। যেহেতু আইনে 60 দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবেন। এদিন চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল 2-এ মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিকেলে তাকে আদালতে হাজির করা হয়েছে। এই মামলায় আরও 3 আসামি হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্রা ও উপস্থাপক ইমতুর আতিশ। তাদের বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ। রোববার রাতে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা ডিবি কার্যালয়ে নেওয়া হয়। মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিয়োজিত থাকবে সাদা পোশাক সহ প্রায় 4000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বিজয়ের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য খুলে দেয়া হবে স্মৃতিসৌধ। বিস্তারিত রৌনক নিয়ন্তার প্রতিবেদনে। আর মাত্র কয়েক ঘন্টা, রাত পোহালেই মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। শ্রদ্ধায় ভালোবাসায় সিক্ত হবে জাতীয় স্মৃতিসৌধ। দিবস সামনে রেখে পুরোপুরি প্রস্তুত স্মৃতিসৌধ চত্বর। কয়েকদিন ধরেই সৌন্দর্য বর্ধনে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। শহীদ বেদি, স্তম্ভ এবং হাঁটার পথ সাজানো হয়েছে রং তুলির আঁচড়ে। তবে বন্ধ রয়েছে জনসাধারণের প্রবেশ। অনেকেই এসে বাইরে থেকেই দেখছেন স্মৃতিসৌধ। আগামীকাল 16 ডিসেম্বর এটা সম্পর্কে একটু পরিবারের সাথে প্ল্যানিং করে এসেছি। আজকে একটা হাজিরা দিয়ে গেলাম, আগামীকাল এসে আবার মজা করতে পারবো। প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি, পতাকায় বিক্রি করব। মানুষ আনন্দ করে, আমাদের আনন্দ লাগে, এই জন্য আমি পতাকা বিক্রি করি। যারা জীবন দিয়েছে তার 47 থেকে 71 পর্যন্ত তাদের সবাইকে আমি স্মরণ করি এবং সম্মান জানাই। শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধের ভেতরে ও বাইরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সম্পন্ন হয়েছে 3 বাহিনীর মহড়াও। সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো এলাকা। এলইডি লাইট স্থাপন সহ সম্পন্ন হয়েছে সব আনুষঙ্গিক কাজ। সাভারের আমিন বাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাক সহ 4000-এরও বেশি ফোর্স আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন বলে জানা গেছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, সাভার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। আর এই অপরাধদোষী অপচেষ্টার কারণে পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। পরাজিত চক্রকে মোকাবেলায় প্রতিশোধ, প্রতিহিংসার পরিবর্তে বিজয়ের সকল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য স্বনির্ভর ও সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাপিত হোক এবারের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার। আমি না, আমরা সকলে বিএনপি মনে করে যতদিন পর্যন্ত এই রাষ্ট্রের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে আজ পর্যন্ত যতবার দেশের গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, আমরা দেখেছি ততবারই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে। 1975 সালের 7ই নভেম্বর কিংবা 2024 সালের 5ই আগস্ট, ইতিহাসের প্রতিটি বাঁকে এর সত্যতা কিন্তু প্রমাণিত হয়েছে। কখনোই জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্রযন্ত্র কখনোই ক্ষমতাশীল হয়ে উঠতে পারে না। জনগণকে ক্ষমতাবান করার পূর্ব শর্তই হচ্ছে, যা সব সময় বলে এসেছি আমরা, পূর্ব শর্তই হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার প্রতিষ্ঠা। এবং এ কারণেই বিএনপি সব সময় রাষ্ট্র এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতেই
যে কোনো মূল্যে দেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে সকল সময় দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। এই দেশের বাংলাদেশের জনগণ সাক্ষী, কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, এখনো চলছে ক্ষেত্র বিশেষে। আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সব রকম বাধা উপেক্ষা করে প্রায় 1.5 দশকেরও বেশি সময় পর নির্বাচন কমিশন শেষ পর্যন্ত জনগণের সেই কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তারিখটি ঘোষণা করেছে। তবে প্রিয় ভাই বোনেরা, সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। কি ছিল ওসমান হাদির অপরাধ? একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে যে প্রশ্নগুলি দেখা দিয়েছে, এই কয়েকটি প্রশ্নের জবাবের মধ্যেই আমার মনে হয় গণতান্ত্রিক জনগণের সামনেও এই যে এই ঘাতকদের চরিত্র স্পষ্ট হয়ে উঠবে। আমার মনে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেই প্রশ্নগুলো দেখা দিয়েছে, 1, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারকে যদি ব্যর্থ করা যায় কারা তাহলে খুশি হবে? 2, নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে? 3, দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? প্রিয় ভাই বোনেরা, আমি বিশ্বাস করি এইসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে। স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের শত্রুরা ঘাপটি মেরে রয়েছে এইসব প্রশ্নের ভেতর। প্রিয় ভাই বোনেরা, সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আমি বিজয় দিবসের এই গৌরবজনক সময় দৃঢ়ভাবে বলতে চাই, যারা স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণকে ভয় দেখাতে চায় তার অবশ্যই ব্যর্থ হবে ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নেই। মানুষের জয় পরাজয়, জীবন মৃত্যু সবকিছু আল্লাহর হাতে নির্ধারিত। সুতরাং আল্লাহর উপরে ভরসা রেখে আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। বক্তব্যের পুরো অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। আজকের এই জনসভা প্রতিরোধের যে আওয়াজ তুলেছে, গোটা জাতিকে ঐক্য করে তুলতে হবে। নির্বাচন বানচাল করে এই দেশকে ভারতের কলোনি বানাতে আমরা দিতে রাজি নই। আজকে কেউ মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো বিদায় নিয়েছে, ইলেকশন করতে পারবে না, অন্য কোন দলকে আওয়ামী লীগ বানিয়ে ক্ষমতায় আনা যায় কিনা এই স্বপ্ন আমরা পূরণ করতে দেব। আজকের এই সন্ধ্যায় ওসমান হাদির জন্য আবারও তার দীর্ঘ হায়াত কামনা করে গোটা জাতিকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জাতীয় ঐক্যরূপে দাঁড়িয়ে আসুন আমরা আমাদের জাতিসত্তাকে, অখণ্ডতাকে রক্ষা করি। সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে আজকের এই সমাবেশে সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বদলীয় সমাবেশে বক্তব্য রাখছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। দেশের গ্যাস মজুতের গোপন তথ্য বিদেশিদের কাছে সরবরাহের ভয়াবহ অভিযোগে পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ প্রদান, বিল মওকুফ, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল প্রদানে দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এদিকে প্রায় 2 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা সহ 9 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন।
দেশে গ্যাসের মজুদ দ্রুত কমছে। নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার ও উত্তোলন শুরু না হলে কয়েক বছরের মধ্যেই দেশীয় মজুদ শেষ হতে পারে। গেল আগস্টে পেট্রোবাংলার তথ্য বলছে বর্তমানে দৈনিক উৎপাদন 180 কোটি ঘনফুট, যা 2017 সালের তুলনায় 33% কম। এমন বাস্তবতার মধ্যেই খোদ পেট্রোবাংলা পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে দেশের গ্যাসের মজুদের গোপন তথ্য বিদেশিদের কাছে সরবরাহের অভিযোগ উঠেছে। এছাড়াও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। অবৈধভাবে গ্যাস সংযোগ, পুনঃসংযোগ, গ্যাস বিল মৌকুব, নিয়োগ, পদোন্নতি ও ঠিকাদারের বিল প্রদান ও বিদেশিদের দেশের গ্যাস মজুদ সংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে প্রায় 2 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবির ও শফিউল আলম সহ 9 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। ভুয়া দলিল সৃজন ও ব্যবহার করে উচ্চ শুল্কযুক্ত মালামালের পরিবর্তে কম শুল্কযুক্ত HS কোডের মালামাল ঘোষণা দিয়ে টাকা আত্মসাতের দায়ে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা চার্জশিট দাখিলের সুপারিশ অনুযায়ী কমিশন কর্তৃক বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া দুদকে NBR এর সদস্য সহ বিভিন্ন পর্যায়ের 17 কর্মকর্তার সম্পদের তথ্য যাচাই বাছাই করছে সংস্থাটি। সময় সংবাদে আরও থাকছে। অস্ট্রেলিয়ায় জীবন বাজি রেখে বন্দুকধারীর অস্ত্র কেড়ে প্রশংসায় ভাসছেন মুসলিম পথচারী। বীর আখ্যা প্রধানমন্ত্রীর, হামলাকারী বাবা ছেলে পাকিস্তানি বংশোদ্ভূত। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশে বক্তব্য রাখছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। কামাল এবং হাদির হত্যাকারী, হাদির উপরে আততায়ী যারা ছিল, তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। তাহলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম করব। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, 25 তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেওয়া না হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। আর আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না, তাদের আশা আমাদের ছেড়ে দিতে হবে। কাজেই জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, প্রতিটি ওয়ার্ডে আপনারা আইন শৃঙ্খলা কমিটি গঠন করুন। সমস্ত রাজনৈতিক দল মিলে একসাথে কমিটি গঠন করুন। তাদের দায়িত্ব হবে ফ্যাসিবাদী এবং ফাঁসিবাদী দোষরদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে সোপর্দ করা। এই দায়িত্ব জনগণকেই নিতে হবে। এই কটি কথাই আমি আজকে বলতে চাই। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের হাদি হয়তো এতক্ষণে সিঙ্গাপুরে পৌঁছে গেছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে করজোড়ে মিনতি জানাচ্ছি, ফরিয়াদ করছি, আমাদের হাদিকে আল্লাহ আমাদের মাঝে আপনার ফিরিয়ে দিন। বক্তব্যের পুরো অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার বরিশাল বিভাগের খবর। বরিশাল জুড়ে সক্রিয় ভয়ঙ্কর হানি ট্র্যাপের বেশ কয়েকটি চক্র। ভুক্তভোগীদের অভিযোগ, ফেসবুকে সখ্য গড়ে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে তারা। আপত্তিকর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক নেতা পরিচয়ে হাতিয়ে নেয় টাকা। গেল 1 বছরে হানি ট্র্যাপের শিকার 1/2 শতাধিক ব্যক্তি। হানি ট্র্যাপ এক নতুন আতঙ্কের নাম, যেখানে কৌশলে প্রলোভন, বিশেষত যৌন আকর্ষণ বা রোমান্টিক সম্পর্কের ভান করে কাউকে ফাঁদে ফেলা হয়। এটি সাধারণত গুপ্তচর বৃত্তি, সাইবার অপরাধ বা ব্যক্তিগত শত্রুতায়, যেখানে প্রতারক একজন আকর্ষণীয় ব্যক্তির ছদ্মবেশে প্রথমে বিশ্বাস অর্জন করে, পরে ব্ল্যাকমেইলিংয়ে অর্থ আত্মসাৎ কিংবা সুবিধা আদায় করে।
এমন বেশ কয়েকটি সক্রিয় চক্র গড়ে উঠেছে বরিশালে। এদের মধ্যে এক গ্রুপ আছে প্রকাশ্যে ফেসবুকে বিজ্ঞাপনে নারী সঙ্গ পাওয়ার আহ্বান জানায়, পরে গোপন ভিডিও করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। ফারিয়া মনি নামের এক আইডির সাথে আমার কথোপকথন হয়, তার কথা মতো তার বাসায় যাই, যাওয়ার পর তার যে চক্রের বিভিন্ন একাধিক সদস্য তারা আসা আর কি জোরপূর্বকভাবে আমার জামা কাপড় জিম্মেজা সব খোলার পর বলতেছে আমরা সাংবাদিক, তোর টাকা দেওয়া লাগবে, আর নয় অনলাইনে ছেড়ে দিব। 1 লক্ষ টাকা দেন। আমি কই বাবা আমার দ্বারা সম্ভব না, আমার এত টাকা আমি কোথায় পাবো? আপনি কি বলেন? কারণ না দিতে হইবে, না দিলে আপনার বিশাল ক্ষতি করবো আমরা। চলতি মাসের ডিসেম্বরের 2 তারিখ শহরের ভাটারখাল এলাকার জেলা পরিষদ মার্কেটের 3য় তলায় একটি কক্ষে মধ্যরাতে খুন হন মোটরসাইকেল চালক বেল্লাল হোসেন। মামলা দায়েরের পর 2 নারী সহ মোট 3 জনকে গ্রেফতার করে পুলিশ। সামাজিক অবক্ষয় রোধ না করা গেলে এ ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এটা একটা সামাজিক ব্যাধি বা অনাচার, এবং এটি সৃষ্টির পিছনে কতগুলি কারণ থাকে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ থাকে অর্থনৈতিক। আমরা নজরদারি বাড়াইনি তা না, এখন ধরেন এটা একেবারে কন্টিনিউয়াস এই প্রসেসগুলো করা যায় না, মাঝে মধ্যে আমরা রেড দিই এবং ধরতেও পারি এবং ব্যবস্থা নেওয়া হয়। পরিসংখ্যান বলছে গত 1 বছরে বরিশালে হান্ট্রাপের শিকার হয়ে অন্তত 1/2 ব্যক্তি সর্বস্ব খুইয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাংলাদেশ অল স্টার্স ম্যাচ দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করবেন বর্তমান ক্রিকেটাররা। প্রথমবারের মতো কোয়াবের উদ্যোগে এমন আয়োজনে সহায়তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অদম্য ও অপরাজেয় নামে 2 দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশেষ ম্যাচটি। এই ম্যাচ সামনে রেখে স্টেডিয়ামের প্রেস বক্সের কথার যুদ্ধে জড়ান 2 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী মিরাজ। বিশেষ দিনটা ম্যাচ দিয়ে উদযাপন করা গর্বের মনে করছেন তারা। মূলত আর্থিকভাবে অসচ্ছল খেলোয়াড়দের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ কোয়াবের। মিরপুরের হোম অফ ক্রিকেটে ভিন্ন এক আবহ। ডাগআউট ছেড়ে প্রথমবারের মতো শেরেই বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে জাতীয় দলের 2 তারকা শান্ত মিরাজ। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের উদ্যোগে প্রথমবারের মতো বিজয় দিবস উপলক্ষে ম্যাচ খেলবেন বর্তমান ক্রিকেটাররা। জাতীয় দল ও তরুণ ক্রিকেটাররা 2 দলে ভাগ হয়ে খেলবেন বাংলাদেশ অল স্টার্স ম্যাচটি। অদম্য দলের নেতৃত্ব দেবেন মেহেদী মিরাজ এবং অপরাজয় দলের কাণ্ডারি নাজমুল হোসেন শান্ত। বিশেষ দিনটা ম্যাচ দিয়ে উদযাপন করা গর্বের মনে করছেন তারা। ম্যাচের আগে কথার লড়াইয়েও লিপ্ত হন 2 দলের অধিনায়ক। ফ্রেন্ডলি ম্যাচ হলেও এই ম্যাচ দিয়ে বিপিএল এর প্রস্তুতি সারতে চান তারা। খুবই এক্সাইটেড, এরকম ম্যাচ খেলার সুযোগ আমাদের আসলে এর আগে হয়নি। মাঠের কোনো প্রিপারেশন নাই, মুখে মুখে প্রিপারেশন হচ্ছে। শুয়ে ফেলতে পারি, নাহলে শুয়েও যাইতে পারি, যে কোনো কিছু হইতে পারে। বিপিএল এর আগে এরকম একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে যাচ্ছে, এবং যেহেতু প্র্যাকটিস ম্যাচটা হচ্ছে খুব ভালো এক্সাইটিং মোমেন্ট। শুধু ক্রিকেটাররাই নয়, এই ম্যাচকে বিশেষ মনে করছেন 2 দলের কোচরাও। কোয়াব আমাদের এখানে আছে, তো এখন যারা প্রতিনিধিত্ব করতেছে তাদের কনসেপ্ট আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং তারা খুবই স্পিড। মাঠে বাইরে কথা চালাচালি হবে, এবং আমরা আসলে এগুলা কানে নিচ্ছি না, আমরা আসলে আমাদের মতো রেডি হচ্ছি, আমরা ইনশাআল্লাহ মাঠে এটা প্রমাণ করব। ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। অপরাজয় দলে শান্ত ছাড়াও দেখা যাবে জাকের আলী, তানজিম সাকিব এবং নাহিদ রানাকে। আর অদম্য দলে রয়েছেন সৌম্য সরকার, তাহিদ হৃদয়, সাইফুদ্দিনের মতো তারকা ক্রিকেটাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হলো সিঙ্গাপুর। চিকিৎসার যাবতীয় খরচ দেবে সরকার। শুটিংয়ে অংশ নেওয়া 2 জনের সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে নিশ্চিত নয় বিজিবি। হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। ভোটের সময় 2-1টি খুন হতেই পারে মন্তব্য সিএসির। বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াতের। ব্যাখ্যা চাইলেন আমির। এবং ষড়যন্ত্রকারীদের রং পরিবর্তন হলেও চরিত্র একই আছে বললেন তারেক রহমান। দেশের গণতন্ত্র নস্যাৎ করতে চায় একটি গোষ্ঠী, মন্তব্য মির্জা ফখরুলের। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।